সম্মানিত সুধীমণ্ডলী, আমাকে সামান্য সময় সংস্কারের জন্য কয়েকটি কথা বলতে বলছেন। আমিও বক্তব্য শেষ করে এনেছি প্রায়। এরপর আপনাদের আরও আলোচক আছে, আরও কথাবার্তা শুনবেন। তা আমি স্বল্প সময় সংস্কারে কয়েকটি কথা বলে যাই। বেদের কয়েকটি, গীতার কয়েকটি শ্লোক আমি বলে যাচ্ছি। সেটি হচ্ছে এই, বেদে ষোড়বিধ সংস্কার আছে। সংস্কার মানব জীবন, মানব জীবন সংস্কারের অধীন। গর্ভাধান থেকে অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত খুব একটু সুস্থ এই কথাটা শুনতে হবে। গর্ভাধান থেকে অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত বেদের এই ষোড়বিধ সংস্কার সকল মানব জীবনের একান্ত প্রয়োজন। আর এই ষোড়বিধ সংস্কার ব্যতীত কোনো মানুষ পৃথিবীতে জন্ম হইতে পারে না, আর মৃত্যুবরণ করতে পারেন না। সনাতন ধর্মের সংস্কার সনাতন ধর্মের জন্য নহে, সারা পৃথিবীর মানুষের জন্য। ৩৩ কোটি দেবতা সনাতন ধর্মের মানুষের জন্য নয়, ৩৩ কোটি দেবতা বিশ্ব মানবের জন্য। আর সংস্কার সনাতন ধর্মের নরনারীর জন্য নয়, বিশ্ব মানবের জন্য। সংস্কারগুলো কি পরিষ্কার ভাষায় আমি বলার চেষ্টা করতেছি। প্রথম সংস্কার গর্ভধান। এই গর্ভধান, পুংসবন, জাতকর্ম, নামকরণ, চূড়াকরণ, উপনয়ন, বেদারম্ভ, বিবাহ, বানপ্রস্থ, সন্ন্যাস, অন্ত্যেষ্টিক্রিয়া। এই শেষ কর্মটি হচ্ছে অন্ত্যেষ্টিদাহ। সংক্ষেপে বলে যায়, গর্ভধান সংস্কার স্বামী স্ত্রীর গর্ভে বীজ দানকে বলা হয় গর্ভধান। বেদের বিধান 1 মাস সবজি আহার করিয়া, শুদ্ধ আহার করিয়া, ঘি ধূপ খেয়ে, ঈশ্বরের নাম স্মরণ করিয়া, যজ্ঞ করিয়া, গোবিন্দ স্মরণ করিয়া, ঋতু হওয়ার 4 রাত্রি পর 16 রাত্রি মধ্যে এই বীজ দান করিবে। গর্ভে, স্বামী স্ত্রীর গর্ভে বীজ দান। আমি যেরকম টিচিং দেওয়া হচ্ছে ক্লাসে, ঠিক তেমনি কথাগুলো স্বল্প সময় বলে যাচ্ছি। গর্ভধান কাকে বলা হয়? গর্ভে, স্বামী স্ত্রীর গর্ভে স্বামীর বীজদান প্রক্রিয়াকে বলা হয় গর্ভধান। সমস্ত পৃথিবীর মানবী, সমস্ত প্রাণী মণ্ডলী, 84 লক্ষ প্রকার প্রজাতি পৃথিবীতে প্রাণী, তার মধ্যে এক প্রকার মানব। নারী পুরুষের মিলন ছাড়া কোনো সন্তান উৎপন্ন হয় না, সারা পৃথিবীতে কোনো প্রাণীরই হয় না। এটা বেদের বিধান। তাই নারীর গর্ভে স্বামী বীজদান করবে। কি করে? ঋতু হওয়ার 4 রাত্রি পরে 1 মাস পূর্বে শুদ্ধ আহার গ্রহণ করিবে, ঈশ্বরের নাম স্মরণ করিবে, শাস্ত্রাদি পাঠ করিবে। তারপর 4 রাত্রি পর 5ম রাত্রি, 6ষ্ঠ রাত্রি, 8ম রাত্রি, এইভাবে জোর এবং বিজোর, এইভাবে 16 রাত্রির মধ্যে একদিন গমন করবে, যজ্ঞ করিয়া, উপাসনা করিয়া। স্বাভাবিকভাবে যুগ্ম দিনে পুত্র সন্তান, অযুগ্ম দিনে কন্যা সন্তান অপেক্ষা করবে 3 মাস। 3 মাস যদি সন্তান গর্ভে ঋতু বন্ধ হয়ে যায়, তাহলে বুঝবে যে আমার সন্তান গর্ভে হয়েছে। এগুলো পুংসবন, যজ্ঞ করবে, শুদ্ধ আর ঘি, দই, ছানা মাখন খাবে। 7 মাস অপেক্ষা করবে। 7 মাসে পূর্ণাঙ্গ হবে, 7 ভক্ষণ করবে, মাছ
মাছ মাংস খাওয়াবে না, আর সন্তান গর্ভে লইয়ে ঘুমাবে না, অসময় অশালীন কথা বলবে না, শাস্ত্র পাঠ করবে, গুরুজনদের বাক্য পালন করবে, বিনয় ভাবে থাকবে, সন্তান ওই সকল লক্ষণ পাবে। সন্তান গর্ভে স্থিত হওয়ার পর স্বামী স্ত্রী আর গমন করবে না। যদি স্বামী স্ত্রী ওই স্ত্রীর গর্ভে 3 মাসের সন্তান, 4 মাসের সন্তান থাকে, আর যদি স্বামী তখন সেইখানে গমনাগমন করে, তাহলে একই সাথে সন্তানের সাথেও রমণ করা হয় আর স্ত্রীর সাথেও রমণ করা হয়। আমি জানি না আমার সমাজে সারা পৃথিবীর মানুষেরা কখন কিভাবে কি করে, তাই বিশেষভাবে আমি অনুরোধ করব, সন্তান গর্ভে স্থিত হওয়ার পর আর নারীর দ্বার গ্রহণ করবেন না, অনুরোধ। তাহলে একই সাথে ছায়মায় রমণ করা হয়। ধন্যবাদ সকলকে। 7 মাসে পূর্ণাঙ্গ মাছ মাংস পিঠা পায়েস খাওয়াবেন না, ছানা মাখন মিষ্টান্ন খাওয়াবেন এবং সব ভালো ভালো কাজ বৌমাকে দিয়ে করাবেন। জাতকর্ম প্রসব হবে শুদ্ধ জায়গায়, ভালো জায়গায়, পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন নার্সিং হোমে সন্তান প্রসব করাবেন। তারপর আলোটা আনবেন, সূর্যের আলোকে দেখাবেন, এ ক্রিয়া। তারপর নাম রাখবেন, নামকরণ। বলুন তো, নাম ছাড়া পৃথিবী থেকেও আছে নাকি? এ বেদের বিধান। নাম রাখবেন। নাম রাখার পর ছেলে প্রসব হওয়ার পর একটু মধু, পারিতপক্ষে সোনার স্বর্ণ দিয়ে, স্বর্ণ শলাকা দিয়া জিহ্বায় একটি ওম লিখে দেবেন। ঈশ্বরের নাম, গোবিন্দের নাম, ওমকার জিহ্বায় লিখে দেবেন। ও সন্তান বাক্যটু শুদ্ধ হবে, তীব্র হবে, তেজস্বী হবে। চুল ফেলাবেন নীল খোলায় নয়, বাড়িতে প্যাডের চুল ফেলাবেন। ফেলাবার পর মাখন দিয়া দেবেন মাথায়, স্মরণ থাকে জানো। প্রথম সন্তানের চুল ফেলাইয়া খুদখেসার মাথা ঠিককেরি কিচ্ছু দিবেন না। প্রথম চুল ফেলাবার পর টাটকা মাখন টেনে দুধ থেকে দেবেন। চুল পাকবে না, খুশকি পড়বে না, মাথা ঠান্ডা থাকবে, মাথা ধরবে না। এরপর ছেলের কান ভরাবেন, মেয়ের কান ভরাবেন। কান ভরালে হার্নিয়া, একশিরা, অ্যাপেন্ডিক্স হয় না। পুরুষদের 80 অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, একশিরা এগুলো হয়। নারীদের কান ফোরানো বিধায় তাদের 20 হয় আর 80 হচ্ছে না। শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, অসুর, রাবণ, হনুমান, সকল পুরুষ এবং নারী, দেবতা এবং রাক্ষস বংশ সকলার কানে দেখবেন গহনা আছে। তাই কান ফোরালেই সোনার কানমালা দিতে হবে তা বলি নাই, কান ফোরাতে হয়। তাহলে এত ব্যাধির থেকে ত্রাণ পাওয়া যায়। সকলে ছেলে এবং মেয়ের কান ফোরাবেন। ছেলেদের গয়না দেওয়া লাগবে না, মেয়েরা গহনা দেবে। এরপর তাকে দীক্ষা দেবেন, দীক্ষা উপনয়ন দেবেন। সকল ছেলে এবং মেয়ের গলায় পৈতা দেবেন। একে বলা হয় উপনয়ন, এটা দীক্ষা। পৃথিবীতে একটি মন্ত্র আছে, তার নাম দীক্ষা মন্ত্র। দীপ দদাতি দীক্ষা। দীপ মানে আলো, দদাতি মানে দান করা। শিক্ষক তার ছাত্রের হাতে দীপ দেবে, আলো দেবে, সেই দীপ আলো দিয়া সারা পৃথিবী সে অন্ধকার পরিভ্রমণ করবে। এটিকে বলা হয় উপবিদ, উপনয়ন। 8ম বর্ষ হইতে দ্বাদশ বর্ষের মধ্যে বেদের বিধান যথে মাঙ্গবাচ্ছং কল্যাণী বাজনে ভোগ। হে নর নারী, সকল বর্ণের সকল প্রকার মানুষেরা এই উপবিদ ধারণ করিবে। এই উপবিদ ধারণ না করিলে বুড়ো বয়সে যখন বাবা মা মারা যাবে তখন সকলার গলায় উত্তরীয় বাঁধতে হবে। আর 8ম বর্ষে উপবিদ থাকলে কারো গলায় উপবিদ বাঁধতে হবে না, এটা দেবেন। এরপর যেমন ঠিক গোবিন্দের নাম যেমন ঠিক, গোবিন্দের আদেশ পালন করো আমাদের ভক্তদের একান্ত প্রয়োজন। তাই গোবিন্দ বলেছেন, আমার নাম, আমি গায়ত্রী মন্ত্র, আমি বেদ
সামবেদ। তাই গায়ত্রী মন্ত্রে সকল ছেলে মেয়েকে দেবেন। এর নাম গুরু মন্ত্র, এর নাম দীক্ষা মন্ত্র। ছেলেকে বিয়ে দেবেন, বানপ্রস্থ হবে, আবার স্বামীর জীবনে চলে যাবেন। মারা গেলে পিতা মাতার দাহ করবে। আমি প্রথম প্রশ্ন করেছিলাম, বাবা মারা গেছে কি করবেন? আপনি বিএস পর্যায়ে জায়গা খেতে পারবেন না, আরএস পর্যায়ে জায়গা খেতে পারবেন না, আর এই বর্তমানে এই এসএ পর্যায়েও জায়গা খেতে পারবেন না। আপনাকে জায়গা খেতে হবে শেষ পর্যায়ে। 5 ভাই 5 বিঘা জমির মালিক, 1 ভাই 2 বিঘা রেকর্ড করেছেন, 1 ভাই 1 বিঘা নেছেন, আর 2 ভাই শূন্য। কোনোটায় কাজ হবে না। ওই আদালত শেষ পর্যায়ে দেখে 1 বাপের 5 পুত্র সমান পঞ্চমাংশ ভাগ হয়ে যাবে। তাহলে সনাতন ধর্মে ঠিক তেমনি কোন পুরাণের ভেদে শ্রাদ্ধের এই কাজ ঠিক হবে না। আমাদের শেষ পর্যা, আমাদের সংবিধান বেদ, বেদ নিয়ম অনুসারে পিতা মাতা মারা গেলে সকল মানুষ 11 দিনে শ্রাদ্ধ করিবে। কোন 34 দিন, কোন 35 দিন, কোন 36 দিন নাই। নমশূদ্র কাশ্যপ মুনির গোত্র আর ব্রাহ্মণ আলেম মুনির গোত্র